ভাবে আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন এবং কন্ট্রিবিউট করেছেন। আমার দুটো অভিজ্ঞতা হয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করা দরকার, শেয়ার করেছি এর আগে। একটি হচ্ছে যে আমরা দীর্ঘদিন শ্রমিক আন্দোলনে যুক্ত থাকার পর আমার কাছে মাঝে মাঝে মনে হয়েছে, যখন বিশেষ করে জেলা পর্যায়ে গিয়েছি এবং একদম প্রান্তিক শ্রমিক গোষ্ঠীর সাথে কথা বলেছি, যে অনেকগুলো সমস্যা যেগুলো আমরাও জানতাম না, বঞ্চনা এত বেশি মানে নিষ্ঠুর এবং গভীর, যেগুলো অনেকদিন করার পর আপনি মনে করবেন যে আমি তো আসলে জানি, আমি তো এদের সাথে কাটাচ্ছি, কিন্তু দেখবেন যে আসলে ওরকম অনেক কিছু আছে আমরা জানি। আমি সবকিছু বলতে চাই না, রিপিট হবে অনেক কিছু। যেমন আমরাই জানতাম না, আসলে আমি জানতাম না ঢাকা সিটি কর্পোরেশনেরও পরিচ্ছন্নতা কর্মীরা মাতৃত্বকালীন কোনো ছুটি পায় না, বেতন তো দূরের কথা। এটা পাবলিকের প্রপার, পাবলিকের প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠান। এটা যখন জানলাম তখন নিজের একটা অপরাধী মনে হয়েছিল। এইটা একটা আমার অভিজ্ঞতা ছিল যে এই যে আউটসোর্সিং কর্মচারীদের কত প্রকার আউটসোর্সিং কর্মচারী আছে এই বাংলাদেশে। সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরি কাম প্রহরী একটা কর্মচারী আছে, এবং সরকার কর্তৃক ইস্যুকৃত তার নিয়োগপত্রে লেখা আছে সার্বক্ষণিক। এটা কিন্তু সরকারি একজন কর্মকর্তা সিগনেচার করছে। এটা কিন্তু আমি জানতাম, আমি আমার ব্যর্থতা দাবি নিয়ে বলতাম যে আমি জীবনী কাটিয়েছি ছাত্র জীবন। এখন এখানে আবার সত্যি ব্যাপারটা কি, শ্রম কমিশন রিপোর্ট করতে গিয়ে আমি দেখলাম যে বাংলাদেশের জনমানুষের শ্রমিকদের প্রতি যে সহানুভূতি, তাদের মর্যাদা, তাদের অধিকার, তাদের যে বঞ্চনা, এটার পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, এটা কিন্তু একটা বড় শক্তি। আমার মনে আছে দিনা ভাই আমেরিকা থেকে বলবো যে আমি কিছু কাজ করতে চাই, আশরাফ ভাই মেসেজ পাঠালো আমি কাজ করতে চাই। আমরা তো আছি যারা ট্রেড ইউনিয়ন ছিলাম, কিন্তু গবেষক, ব্যবসায়ী, সীমা সবাই যারা দিয়েছিলেন। কিন্তু আমার সবচেয়ে যে ব্যর্থতা আমি যদি বলি, আমার যে হতাশা এবং নিজের কাছে নিজের সেটা হচ্ছে, আমি তাসলিমার সাথে প্রায় মাঝামাঝি শেয়ার এটাকে আমরা কিন্তু আসলে কেন জানি কমিশন রিপোর্টের পরে আর কাজে রাখতে পারলাম। আমরা দায়ী নাকি আমাদের এই ব্যবস্থাটাই দায়ী? আমি যে এই যে প্রচন্ড আবেগ তৈরি হলো, প্রচন্ড শক্তি তৈরি হলো আমাদের সবাই মিলে, এটা তো দাঁড়িয়ে দেওয়ার কথা। এর থেকে বেশি আর হওয়ার তো কথা না। একদম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী পর্যন্ত, আদিবাসী কর্মী পর্যন্ত সবাই চাচ্ছে পরিবর্তনটা হোক, এবং আমরা রিপোর্টে কিন্তু চেষ্টা করছি সকলের তুলে আনার জন্য। এক্ষেত্রে প্রথম যেটা, সেটা হচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর বা 1.5 বছরের একটা সরকার, প্রথম থেকেই তো আমরা 1.5 বছরের সরকার, অন্তর্বর্তী সরকার, এবং আমরা জানি যে টেকনোক্রাটদের এবং এনজিওদের, অনেকে বলে এনজিওদের সরকার, আসলে এনজিওদের সরকার না, এটা 3-4 জন মাত্র এনজিও, ম্যাক্সিমাম হচ্ছে টেকনোক্রাট, এবং তাদের পিছনে যারা আছে তারা সবাই টেকনোক্রাট এবং বিদেশ থেকে আসা টেকনোক্রাট। এদের কাছ থেকে আমরা খুব বেশি আশা কেন করবো পোর খাওয়া মোটরবাইয়ের মতো পোর খাওয়া লোকজন? এটাই আমি বুঝি না মাঝে মাঝে। আমরা জানি তো এরকম সরকার কয়টা দেখছে আমাদের, কতবার পরিবর্তন করেছে, কতবার বেহাত হয়েছে, কতবার নিয়ে আসছে। আমরা তো এইটারই সৈনিক না, রাজপথে তো জীবনে কাটিয়েছে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে কোনোদিন মনে করি না যে ওরা সরল বা তারা অনেক কিছু করে যাবে, এটা মনে করার কোনো কারণও নাই। ব্যর্থই যেগুলো হয়েছে সেটা হচ্ছে যে এই সরকার যে আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দিয়ে এসেছে, যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, এখন অনেকেই বলবে আকাঙ্ক্ষা হয়েছিল চাকরির জন্য, কোটার জন্য। স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল ভাষা আন্দোলন, তারপর তো আমার স্বাধীনতা এসেছে। সবকিছু ওইভাবেই শুরু হয়, ছোট একটা জিনিস দিয়ে শুরু হয়, তারপর আস্তে আস্তে জনমানুষের সমস্ত আকাঙ্ক্ষা সেখানে সম্পৃক্ত হয়। এটাকে পাশ কাটিয়ে যাওয়া হয়। যেমন বৈষম্য যদি প্রধান ব্যাপার থাকে এই পুরো মানুষদের আলাবার জন্য, তাহলে বৈষম্যটাকে আগে সমাজে বৈষম্য বিদ্যমান, এবং একটা বৈষম্যহীন সমাজ নির্মাণ করতে গেলে বা একটা ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ করতে গেলে, তাদের বক্তব্য, আমার কথা কোথায় কিন্তু অন্যায়গুলো হয় সমাজ, তাহলে বাংলাদেশে বৈষম্য বিদ্যমান একদম কি হচ্ছে যে অর্থনৈতিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে সবচেয়ে বৈষম্য শিকার হচ্ছে নারী। কারণ নারীর ক্ষেত্রে হচ্ছে আইন করে বৈষম্য করা হয়। আপনার অনেক বৈষম্য পৃথিবীর সব জায়গায় চলে, কিন্তু সবচেয়ে আগে বৈষম্য ধরতে হবে যেটা আইনের মাধ্যমে বৈষম্য তৈরি করা হয়, সেটা তো
বাংলাদেশে নারী যতগুলো বৈষম্য ভিত্তিক আইন আছে খুব বেশি নাই, কিন্তু এদিক দিয়ে কিন্তু আমরা আগানো আছে। বাংলাদেশের আইন কিন্তু খুব বেশি বৈষম্যের উপর ভিত্তি করে না, কিন্তু নারীর উত্তরাধিকার, নারীর মানে মর্যাদা, নারীর বিভিন্ন জায়গায় এখানে কিন্তু একটা বৈষম্য আইন করে করা আছে। আর শ্রমিকদের ক্ষেত্রে একদম আইন করে বৈষম্য করা আছে, সেটা হচ্ছে একদম ছোট যদি ধরেন মাতৃত্বকালীন সুরক্ষা, যে কারো একদম 1 টাকাও নেই, ওর কারো সবই আছে আপনার মজুরির ব্যাপার। এবং এটা 2023 সালে একদম ওই সরকারের আমলে বিএডিএস মানে আপনার স্মারক বক্তৃতা দেখবেন, সেখানে কিন্তু খুব চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে কিভাবে বাংলাদেশে মজুরি বৈষম্য আয় বৈষম্য পরিণত করতেছে এবং সেটা সম্পদের বৈষম্য পরিণত। এটাকে কিন্তু পাশ কাটিয়ে দেওয়া হলো, অর্থাৎ নারী এবং শ্রমিকদের ক্ষেত্রে যে বৈষম্য তৈরি হয়, এই জুলাই ঘোষণা থেকে শুরু করে যতগুলো দলিল তৈরি হচ্ছে জাতীয় এর কোনো প্রতিফলন, পুরো বিষয়টাই আমরা আবার 90-এর মতো যারা 90-তে ছিলেন এখানে, আমরা আবার সে একটা সার্বভৌম সংশোধনী সব সমাধান হয়ে যাবে, এটা কিন্তু চলে এসেছে। এখন এখানে আমাদের আবার একটা কিন্তু বিপদ আছে। বিপদকে আমরা যদি এখন বলি যে নির্বাচনের আগে এগুলো ফয়সলা করতে, তারা বলবো যে আপনারা আবার নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা ব্যবস্থা যাতে নির্বাচন না হয়। এটা কিন্তু আমরা 90-তেও করেছিলাম। আপনারা যারা 90-তে আমার বয়সে আছেন, যারা 90-তে একদম মানে খুব অ্যাক্টিভ কর্মী ছিলেন, আমরা জানি ইতিমধ্যে আমরা 90-তে, এবং তারপর আপনারা জানেন যে 90 থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে কি হচ্ছে। এখন এখানে হতাশার ব্যাপারটা কি? হতাশা কিন্তু দুটো, সবার কাছে আমি ক্ষমা চাই করি। যে সমস্ত রাজনৈতিক দলগুলো মেহনতি মানুষের মুক্তির কথা বলে, তারা কিন্তু এখন অংশগ্রহণ করে, তারা কিন্তু বলে না যে এগুলাকে ঠিক করেন। এখন কাকে দায়ী করবেন? অর্থমন্ত্রী সরকারকে? তারা তো ধরেই দিচ্ছে টেকনোক্র্যাট সরকার, অন্তর্বর্তী সরকার। তাদেরকে বলা হয়েছে নির্বাচন দিয়ে তারপর চলে যাবে, তাহলে তারা নির্বাচন 1 নম্বর ঘোষণাই করে দিচ্ছে, হ্যাঁ 1 নম্বর কাজ নির্বাচন, সব মন্ত্রণালয়ে বলে দেওয়া হয়েছে 1 নম্বর কাজ নিয়ে। এখন যাবেন কমিশনের রিপোর্ট নিয়ে, তারা বলবে না ভাই আমাদের 1 নম্বর কাজ নির্বাচন, তাই না? তাহলে আমাদের ওই জায়গাটা যারা সবসময় বলি তাদের এটা ঠিক করা দরকার। এখন তাদেরকে ঠিক করতে গেলে আমাদের কি দরকার ছিল? একটা মানে নিজেদের মধ্যে থেকে একটা চাপ তৈরি করা, যে আপনারা যেখানে চাচ্ছেন, কথা বলতেছেন, অংশগ্রহণ করতেছেন, আপনারাই বলতেছেন সময় ব্যবস্থা পরিবর্তন চাই, আপনারাই বলতেছেন সৌদি মানুষের মুক্তি চাই। ওই ব্যবস্থা পরিবর্তন একদিনে হবে না, একদিনে তো সোভিয়েত প্রতিষ্ঠিত হবে না। সোভিয়েত প্রতিষ্ঠার দেখেন, ইতিহাস দেখেন, যে প্রত্যেকটা কারখানায় কারখানায় সোভিয়েত আগে তৈরি হয়েছে, তারপর না বিপ্লব হয়েছে, তার আগে তার বিপ্লব হয় না, তাই না? তাহলে প্রত্যেক কারখানায় কারখানায় যে সোভিয়েত তৈরি হয়ে থাকে, তাহলে এখন